নমস্কার বন্ধুরা, আমরা শুরু করতে চলেছি আজকে লিকুইড স্টেটের যে পার্টগুলো নিয়ে আমরা আলোচনায় আছি। প্রথমে আমরা শুরু করেছিলাম সলিউশনস, তাদের ইন্টারচেঞ্জ অফ কনসেন্ট্রেশন টার্মস। আজকে আমরা সলিউশনস পোর্শনেই একটা নতুন পার্ট শুরু করতে চলেছি, সেটা হচ্ছে ভেপার প্রেশার। প্রথমে আমরা একটু বুঝে নেব যে ভেপার প্রেশার ব্যাপারটা কী। সেই অনুযায়ী আমি কিছু পয়েন্টস এখানে লিখে রেখেছি, সেই পয়েন্টসগুলো আমরা একটু ডিসকাস করে নিই। তো চলো শুরু করা যাক। ভেপার প্রেশার অফ এ লিকুইড। ভেপার প্রেশার বলতে বাষ্পচাপ, একটি তরলের বাষ্পচাপ কাকে বলে। আচ্ছা, বাষ্পচাপ বোঝার আগে আমাদের বুঝতে হবে যে এভাপোরেশন বা বাষ্পীভবনটা কী জিনিস। এভাপোরেশন ইজ এ সারফেস ফেনোমেনন অ্যান্ড হেন্স ডিপেন্ডস আপন দি সারফেস এরিয়া অফ দি লিকুইড। একটা লিকুইডের সারফেস এরিয়ার ওপর এভাপোরেশন যে ফেনোমেননটা এটা নির্ভর করে। সারফেস এরিয়া যত বেশি হবে তত এভাপোরেশন হতে সুবিধে হবে। সারফেস এরিয়া মানে এভাপোরেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি সারফেস এরিয়া অফ দি লিকুইড। তাহলে ইভাপোরেশন বলা ভুল, ইভাপোরেশনের রেটটা হচ্ছে ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু সারফেস এরিয়া অফ দি লিকুইড। তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে তত বেশি বাষ্পীভবনের হারটা তত বেশি বেড়ে যাবে। আচ্ছা দেখো, এইটা একটা আমি তরলের ছবি এঁকেছি। একটা ক্লোজড কন্টেনারের মধ্যে একটা লিকুইড আছে, লিকুইড হুইচ ইজ ভোলাটাইল, মানে এখান থেকে ভেপারস জেনারেট হতে পারবে এরকম একটা লিকুইড আমি একটা কন্টেনারে নিয়েছি। কন্টেনারটা আমার ক্লোজড করা আছে, ঠিক আছে। আচ্ছা দেখো পয়েন্টসটা কি আছে। অল দ্য মলিকিউলস অফ এ লিকুইড হ্যাভ ডিফারেন্ট কাইনেটিক এনার্জিস অ্যাট ডেফিনিট টেম্পারেচার অ্যান্ড ডিসপ্রপোর্শনাল টু দি টেম্পারেচার। এই লিকুইডের মধ্যে যতগুলো মলিকিউলস আছে, ধরো এগুলো হচ্ছে লিকুইডের মলিকিউলস, এই প্রতিটা মলিকিউলসের কিন্তু কাইনেটিক এনার্জিটা ডিফারেন্ট হয়, ঠিক আছে। অল দি মলিকিউলস অফ এ লিকুইড হ্যাভ ডিফারেন্ট কাইনেটিক এনার্জিস, এবং এই মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জিটা পুরোপুরি নির্ভর করে হচ্ছে টেম্পারেচারের ওপরে। কিসের ওপরে? কাইনেটিক এনার্জি অফ দিস মলিকিউলস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি টেম্পারেচার। টেম্পারেচার যত বাড়াবে তত মলিকিউলসরা এনার্জি গেইন করবে এবং তাদের মুভমেন্টটা বেশি হবে। আমরা জানি যে কাইনেটিক এনার্জি ইজ দি এনার্জি বাই ভার্চু অফ ইটস মোশন, মানে পার্টিকেলসগুলো এনার্জি পাবে, তাদের মোশনটাও বেড়ে যাবে, ঠিক আছে। তো কাইনেটিক এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি টেম্পারেচার অফ দি লিকুইড। থার্ড পয়েন্ট, দোজ মলিকিউলস হুইচ হ্যাভ হায়ার কাইনেটিক এনার্জি। ধরো এখানে কোনো একটা মলিকিউল, এর কাইনেটিক এনার্জিটা অনেক বেশি দেন দি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দি মলিকিউলস। তাহলে আচ্ছা ধরো এই যে মলিকিউলটা আছে, এই মলিকিউলটার কাইনেটিক এনার্জিটা অন্য সব মলিকিউলসদের যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আছে তার থেকে বেশি হয় না। আমাদের ক্লাসে কিছু স্টুডেন্ট খুব ভালো পড়াশোনা করছে, আর তাদের নম্বরটা সবসময় বাকি স্টুডেন্টদের যা অ্যাভারেজ থাকে তার থেকে বেশি হয়। এখানেও সেই রকম এই মলিকিউলটার ধরো কাইনেটিক এনার্জিটা বাকি অন্য মলিকিউলদের অ্যাভারেজ কাইনেটিক এনার্জির থেকে বেশি। তাহলে কি হবে, এই প্রতিটা মলিকিউলকে অন্য মলিকিউলগুলো ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন দিয়ে নিজের দিকে টানে। তাহলে এই মলিকিউল, যেটা আমরা জানি লিকুইডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন অ্যাক্ট করে, তো এই মলিকিউলটা যদি কাইনেটিক এনার্জি অন্য মলিকিউলের অ্যাভারেজ কাইনেটিক এনার্জির থেকে বেশি হয় তাহলে কি হবে, এই নিচের দিকে এর নিচে যে মলিকিউলসগুলো আছে যারা এর ওপর ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা অ্যাপ্লাই করছে, সেই ফোর্সেস অফ অ্যাট্রাকশনটাকে ওভারকাম করে এই সারফেস অবধি পৌঁছে যেতে পারবে, ঠিক আছে। সেটাই লেখা আছে, দোজ মলিকিউলস হুইচ হ্যাভ হায়ার কাইনেটিক এনার্জি দেন দি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দি মলিকিউলস। বাকি মলিকিউলসের কাইনেটিক এনার্জি অ্যাভারেজ কাইনেটিক এনার্জির থেকে বেশি, ওভারকামস দি ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন।
তাহলে এর কাইনেটিক এনার্জি যেহেতু বেশি, তাহলে অন্য মলিকিউলসদের ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন থেকে নিজেকে ছাড়িয়ে আনতে পারবে এবং কামস আপ টু দি সারফেস অফ দি লিকুইড, তাহলে লিকুইডের সারফেস অবধি এর পক্ষে পৌঁছানো সম্ভব হবে। এবং যদি কাইনেটিক এনার্জি সাফিসিয়েন্টলি হাই থাকে, তাহলে একটা সময় এমন আসবে যে সমস্ত ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনটাকেই ওভারকাম করবে এবং সারফেসটাকে লিভ করে বেরিয়ে যাবে। তার মানে এই লিকুইড মলিকিউলটা এবার ভেপারে কনভার্ট হয়ে যাবে এবং সারফেসটাকে লিভ করবে। These overcomes the intermolecular forces of attraction and comes up to the surface of the liquid and finally leaves the surface. সারফেসটাকে লিভ করে বেরিয়ে যাবে, তাহলে লিকুইডটা এই মুহূর্তে ভেপারে কনভার্ট হয়ে যাবে। এই প্রসেসটাকেই বলা হবে ইভাপোরেশন। এই প্রসেসটাকে আমরা বলবো ইভাপোরেশন। এবার এই কন্টেনারের রেসপেক্টে পুরো পয়েন্টটা লেখা আছে, দেখো। ইমাজিন আ লিকুইড ইজ প্লেসড ইন আ ক্লোজড কন্টেনার। একটা লিকুইডকে, এই লিকুইড ব্লু কালারে আছে, এটা লিকুইডটাকে একটা ক্লোজ কন্টেনারে রাখা হয়েছে এবং তার ফলে কি হচ্ছে, ওপরে কিছু এই লিকুইডেরই কিছু ভেপার মলিকিউলস তৈরি হচ্ছে। এইগুলো হচ্ছে ভেপার মলিকিউলস, এইগুলো হচ্ছে ভেপার মলিকিউলস। এই ভেপার মলিকিউলসগুলো যখন ওপরে জমা হচ্ছে, তখন তারা একে অপরের সাথে কলাইড করছে এবং অলসো উইথ দিস collides with each other and also with the walls of the container। এই ওপরে যে কন্টেনারের ওয়ালসগুলো আছে সেইগুলোর সাথে কলাইড করছে। এর ফলে কি হচ্ছে, এই মলিকিউলটা যতটা এনার্জি নিয়ে ওপরে উঠছিল, এই কন্টেনারের সাথে ধাক্কা খাওয়ার ফলে কি হবে, ওর এনার্জি কিছুটা রিডিউস হবে। এনার্জি রিডিউস হয়ে গেলে এবার ও আস্তে আস্তে আবার নিচের দিকে ফিরে আসবে, সেটাই লেখা আছে। ইমাজিন আ লিকুইড ইজ প্লেসড ইন এ ক্লোজড কন্টেনার অ্যান্ড দি ভেপার মলিকিউল স্টার্ট কোলাইডিং উইথ দি ওয়ালস অফ দি কন্টেনার অ্যান্ড হেন্স লুজ দেয়ার কাইনেটিক এনার্জি। যেই ওপরের ওয়ালসে সাথে ধাক্কা খাওয়ার ফলে তার কাইনেটিক এনার্জিটা কমে গেল। দেন দে ফল ব্যাক টু দি সারফেস অফ দি লিকুইড। এবার তারা নিচের দিকে ফল করতে শুরু করবে। এই দেখো ভেপার মলিকুলসগুলো নিজেদের কাইনেটিক এনার্জি লুজ করে এবার সারফেসের ওপর ব্যাক করছে। দিস প্রসেস ইজ কল্ড কনডেনসেশন। এই প্রসেসটাকে বলা হয় কনডেনসেশন, বাংলায় এটাকে বলা হয় ঘনীভবন। আচ্ছা, তাহলে এবার কি হচ্ছে, এভাপোরেশন মানে সারফেসের থেকে মলিকিউলসগুলো ওপর দিকে চলে যাচ্ছে, ওপর দিকে গিয়ে আবার দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে আবার নিচের দিকে ফিরে আসছে। মানে সেম টাইমে এভাপোরেশনও হতে থাকছে, এভাপোরেশনও হচ্ছে প্লাস কনডেনসেশনও হচ্ছে। এভাপোরেশন সারফেস থেকে লিকুইড মলিকিউলসগুলো ভেপারে কনভার্ট হয়ে ওপরে চলে যাচ্ছে, আবার ওপর থেকে ধাক্কা খেয়ে নিচে সারফেসে ফেরত চলে আসছে। তাহলে এভাপোরেশন হচ্ছে, আবার কনডেনসেশন হচ্ছে। লিকুইড মলিকিউলস ছেড়ে দিয়ে ওপরে যাচ্ছে এভাপোরেশন, আবার ওপরে গিয়ে ধাক্কা খেয়ে কাইনেটিক এনার্জি লুজ করে নিচে চলে আসছে কনডেনসেশন। কন্টিনিউয়াস এই ঘটনাটি ঘটতে থাকছে, এভাপোরেশন হচ্ছে, কনডেনসেশন হচ্ছে। তাহলে একটা সময় আসবে, একটা ইকুইলিব্রিয়াম, when the rate of evaporation and the rate of condensation becomes equal। যে এভাপোরেশন যতটা হচ্ছে, এভাপোরেশনের রেট হারটা যতটা যেরকম, কনডেনসেশনের হারও সেই রকম। মানে বোঝা যাচ্ছে না, ইকুইলিব্রিয়াম চলে আসলে কি হয়, ফরওয়ার্ড রিয়াকশান এবং ব্যাকওয়ার্ড রিয়াকশানের রেট এক হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি না যে রিয়াকশানটা আর এগোচ্ছে না পেছোচ্ছে, না ইকুইলিব্রিয়াম সেট আপ হয়ে গেছে। তাহলে at equilibrium when the rate of evaporation and the rate of condensation becomes equal, the amount of downward pressure exerted by the vapors of the liquid on the surface of the liquid is called the vapor pressure of the liquid। তার মানে কি হলো, এমন একটা ইকুইলিব্রিয়াম সময় এলো যখন এভাপোরেশন ওপর দিকে যখন যাওয়ার প্রসেসটা এবং ওপর থেকে যখন ভেপার পার্টিকেলসগুলো এনার্জি লুজ করে নিচে আসছে, মানে কনডেনসেশন, রেট অফ এভাপোরেশন এবং রেট অফ কনডেনসেশনটা ইকুয়াল হয়ে গেছে অ্যাট ইকুইলিব্রিয়াম। এবং সেই সময় এইখানে যে ভেপার মলিকিউলসগুলো আছে, তারা এই সারফেস মলিকিউলগুলো
লিকুইডের সারফেস মলিকিউলসগুলোর ওপর যে ডাউনওয়ার্ড প্রেশারটা এক্সার্ট করবে সেটাকেই বলা হবে এই লিকুইডের ভেপার প্রেশার। আমি আরেকবার বলছি, অ্যাট ইকুইলিব্রিয়াম, যখন ইকুইলিব্রিয়াম সেট আপ হয়ে গেছে মানে এভাপোরেশন এবং কনডেনসেশন সমান হয়ে গেছে, মানে এভাপোরেশন এবং কনডেনসেশনের রেটটা সমান হয়ে গেছে, তখন সেই সময় এই লিকুইডের ওপরে যে ভেপার মলিকিউলসগুলো এখন আছে সেই ভেপার মলিকিউলসগুলো এই লিকুইডের সারফেস মলিকিউলসের ওপর যে প্রেশার বা ডাউনওয়ার্ড প্রেশার, যে ডাউনওয়ার্ড প্রেশারটা এক্সার্ট করবে সেই প্রেশারটাকেই বলা হবে এই লিকুইডের ভেপার প্রেশার, ভেপার প্রেশার অফ দ্যাট লিকুইড। খেয়াল রাখবে এই ঘটনাটি, দিস ফেনোমেনন ওয়ার্কস অ্যাট এ ডেফিনিট টেম্পারেচার। তুমি যদি আবার টেম্পারেচার বাড়িয়ে দাও তাহলে কিন্তু আবার নতুন করে মলিকিউলস এখান থেকে ওপর দিকে যাওয়া শুরু করবে, আবার একটা নতুন ইকুইলিব্রিয়াম সেট আপ হবে, ঠিক আছে? তখন এভাপোরেশনের রেট আবার বাড়বে, এভাপোরেশনের রেটটাকে আবার কনডেনসেশনের রেট ইকুয়ালাইজ করবে, গিয়ে তখন একটা নতুন ইকুইলিব্রিয়াম সেট হবে। তাহলে ইকুইলিব্রিয়ামটা সেট থাকার জন্য একটা পার্টিকুলার টেম্পারেচার আমাদের কিন্তু দরকার। তাহলে ভেপার প্রেশার সবসময় একটা পার্টিকুলার টেম্পারেচারই পাওয়া যায়। তুমি যদি টেম্পারেচার বাড়িয়ে দাও ভেপার প্রেশারের কিন্তু তার উপর এফেক্ট পড়বে। খেয়াল রাখবে আর একটা পয়েন্ট, যে ভেপার প্রেশার কিন্তু ইজ নট এ সারফেস ফেনোমেনন অ্যান্ড ইজ অনলি ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। ভেপারটা সবসময় যে সারফেস থেকেই হবে এবং অনেক সময় বাল্ক থেকেও হতে পারে, তুমি বয়েল করলেও তখন এই জিনিসটা ঘটবে। তো ভেপার প্রেশার ইজ নট আ সারফেস ফেনোমেনন, এটা বাল্ক থেকেও হতে পারে, মানে লিকুইডের সাইড থেকেও কিন্তু ভেপার তৈরি হয়ে ওপরে যেতে পারে, ঠিক আছে? অ্যাজ দি টেম্পারেচার ইনক্রিজেস, টেম্পারেচার যত বাড়তে থাকবে তাহলে কি হবে, আমি যেটা এক্ষুনি বলছিলাম, লার্জার মলিকিউলস উইল গেইন কাইনেটিক এনার্জি। দেখো, ধরো এই মলিকিউলটার একটা ফিক্সড টেম্পারেচারে কাইনেটিক এনার্জি, ধরো এটা এই মলিকিউলটার এই মুহূর্তে টেম্পারেচার আছে 300 কেলভিন, এবং ফর ইনস্ট্যান্স এর কাইনেটিক আছে এনার্জি আছে 25 কিলো জুলস, ঠিক আছে? দিস অ্যামাউন্ট অফ এনার্জি ইজ গ্রেটার দেন দি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। এই মলিকিউলসগুলোর ধরো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হচ্ছে 20 কিলো জুলস। কখন? টেম্পারেচার 300 ডিগ্রি সেলসিয়াস। এইবার কি হবে, যদি তুমি টেম্পারেচার বাড়িয়ে দাও তাহলে প্রতিটা মলিকিউলেরই কিন্তু কাইনেটিক এনার্জি আবার বেরিয়ে যাবে। ধরো এই টেম্পারেচারটা এবার আবার 400 কেলভিন করে দিলাম, 400 কেলভিন, তাহলে এরও এনার্জি বেড়ে যাবে, এরও এনার্জি বেড়ে যাবে, ঠিক আছে? অ্যাভারেজ কাইনেটিক এনার্জিও যেমন বাড়বে, একটা পার্টিকুলার মলিকিউল যে মলিকিউলটার কাইনেটিক এনার্জি অন্য মলিকিউলগুলোর অ্যাভারেজ কাইনেটিক এনার্জির থেকে বেশি ধরে নিচ্ছি, সেটাও কিন্তু আমার বাড়তে থাকবে। ধরো এটা হয়ে গেল 400 কেলভিনে, নতুন টেম্পারেচারে হয়ে গেল 30 জুলস, 30 কিলো জুলস, এবং এইটা হয়ে গেল 25 কিলো জুলস। তো as the temperature increases, larger number of molecules will gain kinetic energy more than the average kinetic energy of the molecules. তাহলে আগে যেটা অ্যাভারেজ এনার্জি ছিল ধরো 20 কিলো জুলস, টেম্পারেচার বাড়ানোর ফলে এই মলিকিউলসগুলোর এনার্জিটা বেড়ে গেল হচ্ছে 25 কিলো জুলসে। তাহলে আগে একটা মলিকিউল পাচ্ছিলাম যার কাইনেটিক এনার্জি তোমার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি মানে 20 কিলো জুলসের থেকে বেশি ছিল, এখন আমরা পেয়ে গেলাম 1 2 3 4 5 6 ছটা মলিকিউলস এমন পেয়ে গেলাম যাদের কাইনেটিক এনার্জি কিন্তু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, এইটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, অ্যাভারেজ এনার্জি ধরে নাও। এই অ্যাভারেজ এনার্জির থেকে এদের সবার কিন্তু এনার্জি বেড়ে গেল,
মানে আগে একটা ছিল, এখন 6টা মলিকিউলস এরকম হলো যাদের অ্যাভারেজ এনার্জি কাইনেটিক এনার্জি অ্যাভারেজ এনার্জি অফ দি মলিকিউলসের থেকে বেশি। তাহলে এবার হেন্স মোর নাম্বার অফ মলিকিউলস উইল ওভারকাম দি ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন। তাহলে এবার এই মলিকিউলটা যেমন নিজের ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনটাকে ছাড়িয়ে গিয়ে সারফেস অবধি যেতে পারছিল, এবার 6টা মলিকিউলস, এখানে 5টা, এখানে একটা, আরও 5টা মলিকিউল এরকম দেখা যাচ্ছে যে যারা নিজেদের ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনটাকে ছাড়িয়ে গিয়ে এবার সারফেসে চলে যেতে পারছে। তার মানে মোর অ্যামাউন্ট অফ ভেপার্স এবার তোমার উপরে ক্রিয়েট হবে। তাহলে রেট অফ ভেপরাইজেশন ইনক্রিজ হবে এবং তার ফলে কি হবে, বেশি পরিমাণ ভেপার যদি উপরে থাকে তাহলে ওরা যখন কনডেন্স হয়ে নিচের দিকে আসবে সেই অবস্থায় সেই ভেপারগুলোর যে ডাউনওয়ার্ড প্রেশারটা থাকবে নিশ্চয়ই বেশি থাকবে। যেহেতু বেশি পরিমাণ ভেপার্স এখন ওপরে যাচ্ছে, তাহলে বেশি পরিমাণ ভেপার্স ওপর থেকে নিচের এই সারফেসের ওপর প্রেশার ক্রিয়েট করবে, ডাউনওয়ার্ড প্রেশার তাহলে বেশি হবে এবং ইনক্রিজ করবে হচ্ছে ভেপার প্রেশার। মানে হায়ার টেম্পারেচারে কিন্তু তোমার ভেপার প্রেশারটা অনেক বেড়ে যাবে। দেখো নেক্সট পার্ট, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ভেপার প্রেশার। ভেপার প্রেশার কোন কোন ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে? প্রথম হচ্ছে নেচার অফ দি লিকুইড। লিকুইডের নেচার কি হবে তার ওপর কিন্তু ভেপার প্রেশারটা ডিপেন্ড করবে। কেন? ধরো এখানে আমার লিকুইডের মলিকিউলসগুলো আছে, এই একটা লিকুইডের মলিকিউল, এই একটা লিকুইডের মলিকিউল, ঠিক আছে? এদের মধ্যে যদি নিউক্লিয়ার ফোর্স বা ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন খুব বেশি হয়, তাহলে কিন্তু এটা সারফেসে পৌঁছতে অনেক মানে সারফেসে পৌঁছানোটা এর জন্য অনেক ডিফিকাল্ট এবং তারপরে লিভ করা তো আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? তো ভেপার প্রেশার যেহেতু ডিপেন্ড করে যে সারফেসের থেকে কতগুলো মলিকিউল সারফেসকে লিভ করে বেরিয়ে যেতে পারছে, ছেড়ে বেরিয়ে যেতে পারছে, তো মলিকিউলসগুলোর মধ্যে যদি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি হয় তাহলে তাদের পক্ষে কিন্তু সারফেসে উঠে আসা এবং সারফেস ছেড়ে বেরিয়ে যাওয়াটা অনেক টাফ হয়ে যায়, অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো ভেপার প্রেশার অফ এ লিকুইড ডিপেন্ডস আপন দি ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন অ্যামং দি মলিকিউলস অফ দি লিকুইড। আমি যেটা বলছিলাম যে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন যত বেশি হবে ভেপার প্রেশার কিন্তু তত কম হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। এখানে দেখো, এখানে মলিকিউলসগুলোর মধ্যে ভেপার প্রেশার ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন অনেক বেশি আছে, তার ফলে কী হবে, এরা ভেপার স্টেটে যেতে পারবে না এবং যথারীতি তোমার ভেপার প্রেশারটা অনেক কম হবে। ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন, এই ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন এবং মোলার মাস অফ এ লিকুইড, মোলার মাস কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল। মানে যাদের যে মলিকিউলসগুলোর মোলার মাস অনেক বেশি হয় তাদের মধ্যে কিন্তু ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনটাও অনেক বেশি হয়। এরকমই একটা এক্সাম্পল হচ্ছে, ধরে নাও মিথাইল অ্যালকোহল অ্যান্ড ইথাইল অ্যালকোহল, C2H5OH CH3OH। মিথাইল অ্যালকোহলের মলিকিউলার ওয়েট হচ্ছে, এটা হচ্ছে 12 আর 3 15 আর এটা হচ্ছে 17, মানে 32 গ্রাম পার মোল। আর C2H5 এর মলিকুলার ওয়েট হবে মোস্ট প্রবাবলি 46 হবে, 14, মানে সেম হোমোলগে আছে, মানে জাস্ট ডিফারেন্স হবে CH2 এর, মানে 12 আর 14, এটা 46 হওয়া উচিত, 46 গ্রাম পার মোল। মিলিয়ে নেওয়া যাক, 12 দুগুণে 14 আর 5-এ 19 আর 17 24 আর 5-এ 29 আর 17 46, ঠিক আছে, 46 গ্রাম পার মোল। তাহলে এই দুটোর মধ্যে মলিকুলার ওয়েট বেশি হচ্ছে এর, C2H5OH। তাহলে এখানে মোলার মাস যেহেতু বেশি, তাই জন্য ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনও বেশি হবে। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি বলে ভেপার প্রেশার কিন্তু কম হবে, মানে এর ভেপার প্রেশার কিন্তু কম হবে আর এর ভেপার প্রেশার কিন্তু বেশি হবে, ঠিক আছে? ভেপার প্রেশার মিথাইল অ্যালকোহলের ক্ষেত্রে বেশি হবে
আর ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে ভেপার প্রেশার কম হবে। সেকেন্ড যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে টেম্পারেচার অফ দি লিকুইড। টেম্পারেচার অফ দি লিকুইডের উপর ডিপেন্ড করবে। দি ভেপার প্রেশার অফ এ লিকুইড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি টেম্পারেচার অফ দি লিকুইড। টেম্পারেচার যত বাড়তে থাকবে, আমি একটু আগেও ডিসকাস করেছি, টেম্পারেচার যত বাড়তে থাকবে তত বেশি ভেপার প্রেশারও বাড়তে থাকবে। এর কারণ হচ্ছে টেম্পারেচার তুমি যত বাড়াবে তত লিকুইড ভেপার স্টেটে চলে যেতে পারবে, এবং ভেপার স্টেটে যত বেশি ভেপার এখানে থাকবে, যত বেশি ভেপার এখানে থাকবে তত বেশি ভেপার কিন্তু তোমার সারফেস অফ দি লিকুইডের উপর ডাউনওয়ার্ড প্রেশার এক্সার্ট করবে। যত বেশি ভেপার তত বেশি প্রেশার এক্সার্ট করবে, আর তত বেশি হবে তোমার ভেপার প্রেশার। তাই জন্য কোয়ালিটেটিভলি এটা বলা যায় যে ভেপার প্রেশার অফ এ লিকুইড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি টেম্পারেচার অফ দি লিকুইড। এটার ম্যাথামেটিক্যাল একটা এক্সপ্রেশন আছে, যদিও তোমাদের এটা সিলেবাসে নেই। এটা হয় হচ্ছে, এটা ইকুয়েশন আছে, ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন বলা হয়। ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনের ফর্মটা হচ্ছে এইরকম, যেটা হচ্ছে log Vp2 by Vp1 is equal to delta H vaporization divided by 2.303 R থার্ড ব্র্যাকেটে 1/T1 minus 1/T2। এখানে T1 হচ্ছে একটা লোয়ার টেম্পারেচার, T2 হচ্ছে একটা হায়ার টেম্পারেচার, মানে T2 is greater than T1। আর T1 টেম্পারেচারে ভেপার প্রেশার হচ্ছে Vp1, আর T2 টেম্পারেচারে হচ্ছে ভেপার প্রেশার হচ্ছে Vp2। যদি এরকমই রিলেশন হয় তাহলে দেখো আমরা এই থার্ড ব্র্যাকেট পোর্শনটাই চলে আসি। এখানে T1 এর ভ্যালু কিন্তু ছোট, T1 এর ভ্যালু ছোট এবং T2 এর ভ্যালু কিন্তু বড়। তার মানে এই যে ফ্র্যাকশনটা আছে 1/T1 এর ভ্যালু কিন্তু বড় থাকবে, আর 1/T2 এর ভ্যালু কিন্তু কম থাকবে, কারণ এখানে ডিনোমিনেটর ছোট, এখানে ডিনোমিনেটর বড়। ডিনোমিনেটর যদি ছোট হয় তাহলে এন্টায়ার ফ্র্যাকশনের ভ্যালু কিন্তু বেড়ে যায়, আর ডিনোমিনেটর যদি বড় হয় তাহলে এন্টায়ার ফ্র্যাকশনের ভ্যালু কিন্তু ছোট হয়ে যায়। তাহলে এখানে একটা বড় সংখ্যা থেকে একটা ছোট সংখ্যাকে মাইনাস করা হচ্ছে, তাহলে এই ভ্যালুটা আমার পজিটিভ থাকবে প্রথম। আচ্ছা, ডেল্টা এইচ ভেপোরাইজেশন। ডেল্টা এইচ ভেপোরাইজেশন হচ্ছে এই যে ভেপোরাইজেশন প্রসেসের হিট চেঞ্জ, মানে হচ্ছে এনথালপি চেঞ্জ অফ ভেপোরাইজেশন। এবার যখন একটা লিকুইড একটা ভেপার স্টেটে যায়, লিকুইড যখন ভেপারে যায় তখন কিন্তু সে এনার্জি অ্যাবজর্ব করে, এনার্জি অ্যাবজর্ব করে তারপর ভেপার স্টেটে যাচ্ছে। তাহলে যে প্রসেসে এনার্জি অ্যাবজর্ব হয় সেখানে, মানে সিস্টেম যেখানে এনার্জি অ্যাবজর্ব করে, সেটাই আমরা কিন্তু ডেল্টা এইচটাকে আমরা পজিটিভ বলি। আমরা থার্মোডাইনামিক্সে এই জিনিসটা দেখেছি, এনার্জি অ্যাবজর্ব বাই দি সিস্টেম যখন হয় তখন কিন্তু সেটা পজিটিভ হয়। যেহেতু এখানে এনার্জি অ্যাবজর্ব হচ্ছে তাই জন্য ডেল্টা এইচ ভেপোরাইজেশন এনথালপি চেঞ্জ হচ্ছে পজিটিভ ভ্যালু আসবে। তাহলে পজিটিভের সাথে একটা পজিটিভ মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে একটা পজিটিভ ভ্যালু আসছে। আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 8.313। এটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 8.314 জুলস পার কেলভিন পার মোল। তাহলে এন্টায়ার ভ্যালুটা হচ্ছে আমার একটা পজিটিভ ভ্যালু। তাহলে লগের ভ্যালু Vp2 বাই Vp1 যদি এরকম ভ্যালু আসে এবং তার ভ্যালুটা যদি পজিটিভ আসে, তার মানে ইট ইন্ডিকেটস দ্যাট ভেপার প্রেশার 2 ইজ গ্রেটার দ্যান ভেপার প্রেশার 1। তাহলে আমরা বলতে পারবো যে এক T2 টেম্পারেচার, যেটা টেম্পারেচার হাই, সেখানে কিন্তু ভেপার প্রেশার বেশি হচ্ছে, আর T1 টেম্পারেচারে কিন্তু ভেপার প্রেশার কম হচ্ছে। তাহলে এটা একটু নোট করে নাও। দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে ভেপার প্রেশার অফ এ লিকুইডের মধ্যে রাউলস ল কি বলছে এখানে। দেখো আমরা দুটো লিকুইড নিয়েছি, একটা হচ্ছে লিকুইড এ, একটা হচ্ছে লিকুইড বি। দুটোই আমরা পিওর ফর্মে নিয়েছি। এটা হচ্ছে পিওর ফর্ম অফ লিকুইড এ, এটা পিওর ফর্ম অফ লিকুইড বি। লিকুইড এটা হচ্ছে আমার সলভেন্ট হিসেবে আমি ইউজ করব, আর লিকুইড বিটাকে আমি সলিউট হিসেবে ব্যবহার করব। কি করে বুঝবো কোনটা সলভেন্ট কোনটা সলিউট? লিকুইড এর নাম্বার অফ মোলস আমার বেশি থাকবে, আর লিকুইড বি এর নাম্বার অফ মোলস আমার কম থাকবে। তাহলে যেটার নাম্বার অফ মোলস বেশি থাকে সেটাকে আমি সলভেন্ট বলি, যেটার নাম্বার অফ মোলস আমার কম থাকে সেটাকে আমি সলিউট বলি। তাহলে লিকুইড এর মলিকিউলসগুলো, সারফেসের মলিকিউলসগুলোকে আমি ব্লু কালার দিয়ে দেখিয়েছি, এবং লিকুইড এর মলিকিউলস যেগুলো ভেপার স্টেটে চলে গেছে সেগুলোকে আমি ব্লু কালার দিয়ে সার্কেল করে রেখেছি। অন দি আদার হ্যান্ড লিকুইড বি এর মলিকিউলসগুলোকে আমি
যেটা সারফেসে আছে সেগুলোকে আমি ট্রাইঅ্যাঙ্গেল, ব্ল্যাক ট্রাইঅ্যাঙ্গেল দিয়ে দেখিয়েছি, এবং লিকুইড বি এর যে মলিকিউলসগুলো ভেপার ফেসে আছে সেগুলোকে আমি ট্রাইঅ্যাঙ্গেল দিয়ে দেখিয়েছি। এবার এই দুটো লিকুইডকে আমি মিক্সড করলাম একটা ক্লোজড কন্টেনারের মধ্যে। মিক্স করার ফলে কি হলো, লিকুইড এ এবং লিকুইড বি দুটো কম্পোনেন্টই এবার লিকুইড স্টেটেও আছে, ভেপার স্টেটেও আছে। তো ভেপার স্টেটে দেখতে পাচ্ছি আমি লিকুইড এর ভেপার মলিকুলসগুলোও আছে এবং লিকুইড বি এর ভেপার মলিকুলসগুলোও থাকবে। লিকুইড এ এর ভেপার মলিকুলস একটু বেশি থাকবে, কারণ এটাকে আমি সলভেন্ট হিসেবে ইউজ করেছি, যেহেতু মোল নাম্বার বেশি আছে। আর লিকুইড বি এর মলিকিউলস একটু ভেপার ফেজে একটু কম থাকবে, কারণ ওটার নাম্বার অফ মোলস লিকুইড স্টেটেই আমি কম নিয়েছিলাম। আচ্ছা, এবার দেখো লিকুইড এ এবং লিকুইড বি কে আমি একটু কম্পেয়ার করে দিয়েছি। লিকুইড এ আমার সলভেন্ট মলিকিউলস আছে, লিকুইড বি আমার সলিউট মলিকিউলস আছে। দুটো লিকুইডেরই স্টেট কিন্তু, দুটো কম্পোনেন্টই কিন্তু আমার লিকুইড স্টেটেই আছে, ঠিক আছে। এ এবং ডি দুটো কম্পোনেন্ট আছে, দুটো কম্পোনেন্টই আমার লিকুইড স্টেটে আছে। দুটো কম্পোনেন্টের ভোলাটাইলিটি কতটা উদ্বায়ী, কতটা ভেপার ফেজে যেতে পারবে, দুটো কম্পোনেন্টই কিন্তু ভোলাটাইল কম্পোনেন্ট নিয়েছি বলে দুটো লিকুইডই কিন্তু ভেপার ফেজে আমাকে ভেপারস দিচ্ছে। আচ্ছা, ভেপার প্রেশার, যখনই আমি লিকুইডটাকে পিওর ফর্মে নেব, সেই লিকুইডের ওপরে যে ভেপারগুলো আছে সেই ভেপারগুলো যে ভেপার প্রেশারটা এক্সার্ট করবে লিকুইডের সারফেস মলিকিউলসগুলোর ওপরে, সেটাকে আমরা PA0 দিয়ে ডিনোট করব। এই জিরো কথার মানে হচ্ছে ভেপার প্রেশার অফ লিকুইড এ ইন পিওর ফর্ম। একইভাবে ভেপার প্রেশার অফ বি ইন ভেপার প্রেশার অফ মলিকিউলস অফ বি ইন পিওর লিকুইড হচ্ছে PB0। এটাকে অনেকে পিবি নটও বলে, ইচ্ছে মতো তোমরা বলতে পারো। আচ্ছা, মোল নাম্বার, যদি আমি ধরে নিই লিকুইড এতে আমি WA গ্রাম অফ লিকুইড নিয়েছিলাম এবং লিকুইড এর মলিকুলার ওয়েট হচ্ছে MA, তাহলে বাই ডেফিনেশন অফ মোল নাম্বার এটা হচ্ছে NA ইজ ইকুয়াল টু WA বাই MA। একইভাবে নাম্বার অফ মোলস অফ লিকুইড বি হচ্ছে, যদি ওয়েট অফ লিকুইড বি নেওয়া থাকে WB এবং মলিকুলার ওয়েট অফ বি থাকে MB, তাহলে NB ইজ ইকুয়াল টু WB বাই MB। মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করার কায়দা হচ্ছে XA ইজ ইকুয়াল টু NA বাই N প্লাস NB, আর XB ইজ ইকুয়াল টু NB বাই NA প্লাস NB। এটা হচ্ছে মোটামুটি আমাদের এই ডায়াগ্রামটার একটা ডেসক্রিপশন। খেয়াল রাখবে, আমরা যে লিকুইড এটা নিয়েছি, লিকুইড এটার কিন্তু আমরা বেশি মাত্রায় নিয়েছি বলে, বেশি পরিমাণে নিয়েছি, বেশি কোয়ান্টিটিতে নিয়েছি, তাই জন্য কিন্তু ভেপারটাও বেশি পরিমাণে তৈরি হচ্ছে এবং তাই জন্য ভেপার প্রেশারটাও বেশি তৈরি হবে। আর লিকুইড বিটা যেহেতু আমি কম অ্যামাউন্টে নিয়েছি, এই যে NB কম অ্যামাউন্টে নেওয়া হয়েছে, তাই জন্যে এখানে লিকুইড বি এর ভেপার কিন্তু কম পরিমাণে তৈরি হবে এবং সেহেতু ভেপার প্রেশারটাও কম হবে। পিওর ফর্মেও তাই হবে, সলিউশনেও তাই হবে। তাই জন্য PA0 ইজ অলওয়েজ গ্রেটার দ্যান PB0, আর তাই জন্য আমার লিকুইড এটা লিকুইড এ ইজ মোর ভোলাটাইল। এবার আমরা চলে আসি রাউল্টস ল। রাউল্টস ল কি বলছে, দি ভেপার প্রেশার অফ এ কম্পোনেন্ট ইন এ সলিউশন এট এ কনস্ট্যান্ট টেম্পারেচার ইজ দি প্রোডাক্ট অফ ইটস মোল ফ্র্যাকশন ইন দি সলিউশন অ্যান্ড ভেপার প্রেশার অফ ইটস পিওর ফর্ম। মানে হচ্ছে এই সলিউশনের মধ্যে যখন লিকুইড এ এবং লিকুইড বি আছে, তখন লিকুইড এর মলিকিউলসও কিন্তু ভেপার ফেজে আছে এবং লিকুইড এ মলিকিউলসগুলো যেটা ভেপার ফেজে আছে সেই মলিকিউলসগুলো, ভেপার ফেজের মলিকিউলসগুলো সারফেসে, সলিউশনের সারফেসে যে মলিকিউলসগুলোর ওপর আছে সেগুলোর ওপর যে ভেপার প্রেশারটা এক্সার্ট করবে সেটাকে আমরা PA দিয়ে ডিনোট করব। এবং এই PA ক্যালকুলেট করার কায়দা হচ্ছে প্রোডাক্ট অফ দি মোল ফ্র্যাকশন ইন দি সলিউশন। মোল ফ্র্যাকশন, সলিউশনের মধ্যে লিকুইড এর যা মোল ফ্র্যাকশন আছে তাকে দিয়ে যদি তুমি লিকুইড এর পিওর ফর্মে যে ভেপার প্রেশারটা ছিল সেটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কিন্তু আমি PA পেয়ে যাব। ঠিক একইভাবে ভেপার প্রেশার অফ লিকুইড বি ইন দি সলিউশন, এই সলিউশনের মধ্যে লিকুইড বি এর ভেপারসগুলো, এই যে লিকুইড বি এর যে ভেপারসগুলো আছে সেইগুলো সলিউশনের মলিকিউলসগুলোর ওপর যে ভেপার প্রেশারটা এক্সার্ট করবে সেটাকে আমি PB ধরবো এবং সেটা ভ্যালু বার করার কায়দা হচ্ছে PB0 মানে হচ্ছে ভেপার প্রেশার অফ দি লিকুইড ইন পিওর ফর্ম ইন্টু XBটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ লিকুইড বি ইন দি মোল ফ্র্যাকশন অফ বি ইন দি সলিউশন।
মোল ফ্র্যাকশন অফ লিকুইড বি ইন লিকুইড ফেজ ইন দি সলিউশন। আচ্ছা, তাহলে এবার টোটাল ভেপার প্রেশার অফ দি সলিউশন, মানে এই ব্লু কালারের তোমার সার্কেলগুলো এবং ব্ল্যাক কালারের ট্রায়াঙ্গেল মলিকুলসগুলো, দুটো মলিকুলস মিলেই, দু ধরনের মলিকুলস মিলেই যে টোটাল ভেপার প্রেশারটা এক্সার্ট করছে, দ্যাট উইল বি দি ভেপার প্রেশার অফ PA প্লাস PB। PA0 PA ইকুয়াল টু PA0 ইন্টু XA প্লাস PB0 ইন্টু XB। এটা আমার চলে আসলো। যে কোনো সলিউশনে, এটা এখানে বাইনারি কম্পোনেন্ট আছে, মানে দুটো কম্পোনেন্ট আছে। এটা শুধুমাত্র এই কেসে নয়, যে কোনো সলিউশনের মধ্যে যতগুলো কম্পোনেন্ট থাকে সব কটি কম্পোনেন্টের মোল ফ্র্যাকশনকে যদি আমরা অ্যাডিশন করে যাই তাহলে কিন্তু 1 হবে। এখানে আমার দুটো কম্পোনেন্ট আছে, তাই জন্য দুটো কম্পোনেন্টের ক্ষেত্রে XA প্লাস XB ইকুয়াল টু 1 আছে। আচ্ছা, এখানে আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করেছি। আমাদের এই অ্যাক্সিসটাতে, ভার্টিক্যাল অ্যাক্সিসে আমাদের পার্শিয়াল প্রেশারটা আছে, আর আমাদের হরাইজন্টাল অ্যাক্সিসে আমাদের মোল ফ্র্যাকশনটা আছে। দেখো হরাইজন্টাল অ্যাক্সিসে দেখো XA 0 থেকে শুরু হয়েছে, 1-এ গেছে, এদিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। তার মানে কি হয়েছে, যখন XA0 মোল ফ্র্যাকশন A0 মানে হচ্ছে সলিউশনের মধ্যে XA নেই, তার মানে শুধুমাত্র পিওর লিকুইড B আছে। তাহলে পিওর লিকুইড B যদি থাকে তাহলে তার মোল ফ্র্যাকশন নিশ্চয়ই 1 হবে, এবং পিওর লিকুইড বি যখন আছে সেই করেসপন্ডিং যে প্রেশারটা পাওয়া গেছে সেটা কিন্তু PB0 পাওয়া গেছে। ঠিক আছে, এখানে ঠিক একইভাবে XA যখন এখানে 1 হয়ে গেছে তখন XB এখানে 0 হয়ে গেছে। XB 0 হয়ে যাওয়া মানে XB একেবারেই নেই সলিউশনের মধ্যে, শুধুমাত্র XA আছে, তার মানে XA পিওর ফর্মে আছে, এবং পিওর ফর্মে যে প্রেশারটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমার ভেপার প্রেশার অফ পিওর সলিউশন। তাহলে এইবার দেখো এই লাইনগুলো দেখো, এখানে হচ্ছে XB এর করেসপন্ডিং প্রেশার হচ্ছে PB0। এবার দেখো সলিউশনের মোল ফ্র্যাকশন যত কমতে থাকছে, সলিউশনের মোল ফ্র্যাকশন XB এর ক্ষেত্রে 1 থেকে 0 পর্যন্ত যাচ্ছে, 1 থেকে 0 পর্যন্ত গেল, যত সলিউশনের ভেপার প্রেশার, সলিউশনের মোল ফ্র্যাকশন কমতে থাকছে বি কম্পোনেন্টের, তত কিন্তু তার ভেপার প্রেশার আস্তে আস্তে কমে যাচ্ছে। যেই এখানে মোল ফ্র্যাকশন 0 হয়ে গেল, সাথে সাথে এর তোমার ভেপার প্রেশারটাও 0 হয়ে গেল। উল্টো দিকে যখন XA1 মানে মোল ফ্র্যাকশন অফ A হচ্ছে 1, মানে লিকুইড যখন লিকুইড A যখন পিওর ফর্মে আছে তখন তার করেসপন্ডিং ভেপার প্রেশার হচ্ছে PA0। ঠিক আছে, এবার দেখো ভেপার প্রেশারটা কীভাবে কমতে থাকছে, যত XA 1 থেকে 0-র দিকে যাচ্ছে এটা, তত দেখো আস্তে আস্তে কিন্তু ভেপার প্রেশারটা কমতে থাকছে, এবং যখন একবারে XA 0 হয়ে গেল তখন এর ভেপার প্রেশার পুরোপুরি 0 হয়ে গেল। এইবার এই যে দুটো পয়েন্ট PB0 আর PA0, এই দুটো পয়েন্টকে কানেক্টিং যে স্ট্রেট লাইনটা আছে, দ্যাট ইজ দি ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন ফর এ গ্রাফ রিপ্রেজেন্টিং দি টোটাল ভেপার প্রেশার অফ দি সলিউশন। টোটাল ভেপার প্রেশার অফ দি সলিউশন মানে হচ্ছে PA ইজ ইকুয়াল টু P0XA প্লাস P0B XB। এটাই হচ্ছে এই গ্রাফটা রিপ্রেজেন্ট করে। খেয়াল করার মতো একটা জিনিস আছে, এখানে total vapor pressure of the solution P will always be amount between PA0 and PB0, মানে এই P এর ভ্যালুটা সবসময় কিন্তু PA0 এবং PB0 এই দুটোর মাঝামাঝি জায়গায় থাকবে। মানে যে দুটো কম্পোনেন্ট আছে সেই দুটো কম্পোনেন্টের পিওর ফর্মে যে ভেপার প্রেশারটা থাকে সেই দুটো ভেপার প্রেশারের একটা মাঝামাঝি কোনো একটা জায়গায় টোটাল ভেপার প্রেশার অফ দি সলিউশনটা থাকবে। এটা গেল রাউল্টস ল। এবার হচ্ছে এই পোর্শনটার জন্য, এইখানটা যেটা হচ্ছে তোমার ভেপার ফেজটার জন্য। এই ভেপার ফেজে যে মলিকুলসগুলো আছে তাদের যেহেতু ভেপার ফেজে আছে তাই জন্যে এইখানে আমাদের ডাল্টনস লটাও কিন্তু কাজে লাগে। এখানে আমরা বার করার চেষ্টা করছি মোল ফ্র্যাকশন ইন ভেপার ফেজ।
এতক্ষণ আমরা লিকুইডে লিকুইড ফেজে মোল ফ্র্যাকশনগুলো নিয়ে আমরা কাজ করছিলাম। এই যে এক্স এ আর এক্স বি কিন্তু তোমার হচ্ছে মোল ফ্র্যাকশন অফ এ অ্যান্ড বি ইন দি লিকুইড ফেজ। এবার মোল ফ্র্যাকশন অফ এ অ্যান্ড বি ইন দি ভেপার ফেজ যদি আমাকে বার করতে বলে, কি করে আমি বার করব? তাহলে আমি ধরে নিই মোল ফ্র্যাকশন অফ এ অ্যান্ড বি হচ্ছে ইন ভেপার ফেজ রেসপেক্টিভলি হচ্ছে গামা এ অ্যান্ড গামা বি। তাহলে যেটা ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার বলে যে ওয়ালস অফ দি কন্টেনারের ওপর যে প্রেশার, টোটাল প্রেশারটা এক্সার্ট হচ্ছে বাই অল দি গ্যাস মলিকিউলস, সেটা হচ্ছে ইজ দি সাম অফ দি পার্শিয়াল প্রেশার। আচ্ছা, পার্শিয়াল প্রেশারটা ক্যালকুলেট করার কায়দা হচ্ছে, ধরো এখানে এ মলিকিউলসগুলো, এই যে ব্লু কালারের এ মলিকিউলসগুলো যে টোটাল প্রেশারের যে পার্টটা তারা এক্সার্ট করছে সেটা হচ্ছে পিএ, আর সেটা বার করার ফর্মুলা দিয়ে দিয়েছেন হচ্ছে ডাল্টনস ল। সেটা হচ্ছে টোটাল প্রেশার এক্সার্টেড অন দি ওয়ালস অফ দি কন্টেনার ইনটু গামা এ। গামা এ মানে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ এ ইন ভেপার ফেজ। তাহলে পি এ ইজ ইকুয়াল টু পি ইন্টু গামা এ। এক্স্যাক্টলি সেম ওয়েতে পি বি হচ্ছে পি ইন্টু গামা বি। পি হচ্ছে টোটাল প্রেশার এক্সার্টেড বাই দি ভেপার্স, আর তার পার্শিয়াল প্রেশার মানে পিবি, এই প্রেশারের যতটা পার্ট পিবি মানে বি মলিকিউলসগুলোর জন্য আসছে সেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ দি বি মলিকিউলস। তাহলে পি এ ইজ ইকুয়াল টু পি ইন্টু গামা এ, পি বি ইজ ইকুয়াল টু পি ইন্টু গামা বি। এবার এইখানে দেখো পি এ এর ভ্যালু আমরা পেয়েছিলাম পি এ জিরো ইন্টু এক্স এ। তাহলে এখান থেকে পি এ ইজ ইকুয়াল টু পি এ জিরো ইন্টু এক্স এ আর পি বি ইজ ইকুয়াল টু পি বি জিরো ইন্টু এক্স বি, এটা আমরা এই জায়গাটা থেকে পেয়েছি, এই দুটো ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে। তাহলে সেটাই আমরা এখানে যদি পুট করে দিই তাহলে পাচ্ছি, দেখো পি এর জায়গায় আমি লিখছি পি এ জিরো এক্স এ, দ্যাট ইজ ইকুয়াল টু পি ইন্টু গামা এ। আর এক্স্যাক্টলি এখানেও পিবি জিরো ইন্টু এক্স বি, এই পিবির জায়গায় আমি লিখেছি পিবি জিরো ইন্টু এক্স বি, দ্যাট ইজ ইকুয়াল টু পি ইন্টু গামা বি। তাহলে এখান থেকে আমরা দুটো রিলেশন পাচ্ছি, যে গামা এ ইজ ইকুয়াল টু পি এ জিরো বাই পি ইন্টু এক্স এ অ্যান্ড গামা বি ইজ ইকুয়াল টু পি বি জিরো বাই পি ইন্টু এক্স বি। ইকুয়েশন 3 আর ইকুয়েশন 4 আমরা পেলাম। এবার ইকুয়েশন 3 আর কে ইকুয়েশন 4 দিয়ে যদি আমি ডিভাইড করে দিই তাহলে দেখো গামা এ বাই গামা বি আমি পাচ্ছি পি এ জিরো বাই পি বি জিরো ইন্টু এক্স এ বাই এক্স বি। এবার এখানে আসছে দেখো এক্স এ ইজ ইকুয়াল টু এন এ বাই এন এ প্লাস এন বি আর এক্স বি ইজ ইকুয়াল টু এন বি বাই এন এ প্লাস এন বি। তাহলে এক্স এ বাই এক্স বি যদি আমি করি, দেখো দুটোরই ডিনোমিনেটর কিন্তু এক, তাহলে ওটা কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে এন এ বাই এন বি। এই তিনটে রিলেশন, এটা এটা এবং এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, এগুলো আমাদের অঙ্ক করতে অবশ্যই কাজে লাগবে। তো আজকের জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আমি যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম সেটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। এই টপিকের ওপর আমরা নেক্সট ভিডিওতে কিছু অঙ্ক, কিছু নিউমেরিক্যালস আমরা প্র্যাকটিস করব, কিছু এমসিকিউ, কিছু লং ফর্ম কোশ্চেন্স আমরা প্র্যাকটিস করব। তো এই টপিকটা তোমরা একটু ভালো করে পড়ে রাখো, জিনিসগুলো নোট করে রাখো। তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধে হয়, কোনো জায়গায় কোনো সন্দেহ থাকে, ডাউট থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জিজ্ঞেস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, ভালো থাকো।